অনেকগুলো আন্দোলন চলছে, যেহেতু আপনি জনপ্রশাসনের অনেক দিন অভিজ্ঞতা আপনার, একদিকে এনবিআর তাদের আন্দোলন খানিকটা মিটেছে বোধহয় এই মুহূর্তে, এবং এর পাশাপাশি আবার সচিবালয়ের কর্মচারীরা আরেকটা আন্দোলনে রয়েছেন। এই যে নানামুখী আন্দোলন, যেটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্রকেই আসলে খুব ঝামেলায় ফেলে দিচ্ছে, এগুলো আসলে এই মুহূর্তে কেন তৈরি হচ্ছে এবং এর পেছনে আসলে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, আইন সংশোধনের মতন ঘটনা বা এনবিআর বিলুপ্ত করার মতন ঘটনা, সেটার যে প্রক্রিয়া তারা করছেন সেটা আসলে কতটুকু সঠিক হচ্ছে? প্রথমে একটু ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না হয় সেটাই তো লক্ষ্য, এবং এই জন্য একটা ঘোষণা দরকার, মানে গণ অভ্যুত্থানের স্বপ্ন। তা আমাদের স্বপ্ন তো ৭১, ৯০, ২৪-এর স্বপ্নের মধ্যে খুব বড় মৌলিক পার্থক্য নাই, একই স্বপ্ন, মানবিক গণতান্ত্রিক সাম্যের বৈষম্যহীন বাংলাদেশ, বহুত্ববাদের বাংলাদেশ, তো এটাই আমাদের স্বপ্ন। এখন স্বপ্নটাকে একটু একটা ডকুমেন্টেশন করার একটা প্রয়োজন এই জন্য আছে। ডকুমেন্টেশন তো হয়, একটা আমাদের ৭২ একটা সংবিধান আছে না, দ্যাট ইজ এ বিগ ডকুমেন্টেশন। সো একটা ডকুমেন্টেশন আছে, বাট ডকুমেন্টেশন করার প্রয়োজন হয় যে যখন ৯০-এর গণ অভ্যুত্থানের পরে ৩ জোটের রূপরেখাটা ছিল, সেটা একটা আলোচ্য বিষয় ছিল এবং সবাই মোটামুটি মেনে নিয়েছিল যে না, এইভাবেই দেশটা চলবে। পরবর্তীতে আমরা রাজনৈতিক দলগুলোকে সেটা অনুসরণ করতে দেখি নেই, সেই জন্য সম্ভবত একটা ডকুমেন্টেশনের একটা প্রয়োজন আছে। বাট ডকুমেন্টেশন হইলেই কি ফ্যাসিবাদের আগমন ঠেকানো যাবে বা ফ্যাসিবাদ আসবে না? সেটার আরও অন্যান্য শর্ত আছে, সেখানে যেতে হবে। আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু রাখতে হবে। আপনার এই যে আপনার নির্বাচনের সময় যে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটা, সেটাকে কয়েকবার চালু রাখতে হবে। আপনার রাজনৈতিক দলগুলোর নিজের সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলোকে ব্যক্তিবাদ, পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র থেকে বাইরে আনতে হবে। রাজনৈতিক দলের নিজেদের গণতান্ত্রিক সংস্কৃতি করতে হবে। অনেক অনেক জিনিস আছে। সুতরাং এই পিস অফ পেপার এটা আমাকে নিশ্চিত করবে না যে ফ্যাসিবাদ আসবে না। ফ্যাসিবাদ তো আসে একজন ব্যক্তি, গোষ্ঠী বা তারা যেভাবে চালাতে চান, তো তখন আবার আন্দোলন করতে হবে। আন্দোলন তো যাবেন আপনি। আমি ওনার প্রার্থীর সাথে পুরোপুরি একমত। দেখেন আপনি কীভাবে নারীদেরকে আমরা একেবারে প্রায় নিগেট করেছি। উনি খুবই কঠিনভাবে বলছেন যে আপনার এখন মুখের প্রয়োজন হলে আপনার পাশে একজন নারী রাখবেন, বা একটা পাহাড়ি মুখের প্রয়োজন হলে আপনি রাখবেন। ওই যে বহুত্ববাদের কথা বলেছি না, এই জন্য এসব করি আর কি। তো এই ড্রামা করার দরকার কি? আপনি যা বিশ্বাস করেন, যেটা করতে চান, সেইভাবেই আপনি করেন। এখন আসি আমরা বিভিন্ন আন্দোলন তো ১০০-৩ মনে হয়েছে সরকার আসার পরে, এবং সরকারের প্রথম দিন থেকে ওই যে বিড়াল মারার একটা গল্প আছে না, যদিও গল্পটাতে আমি খুব মজা পাই না, কারণ এটা অন্য ধরনের গল্প। বাট সরকার প্রথম দিন থেকে কঠোর না হওয়ার কারণে, আপনি সরকার যখনই তৈরি করলেন, আপনি তখনই কেন সরকার দরকার? ৫ই আগস্টের পরে আমরা সরকার থাকতো না, অসুবিধা কি, এরকম চলতো দেশটা। কিন্তু আপনি যখন সরকার হয়ে গেল, তখন তো জন আকাঙ্ক্ষা হলো যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করবেন, আপনি দ্রব্যমূল্য কন্ট্রোল করবেন, আপনি কর্মসংস্থান করবেন, আপনি অনেক রুটিন কাজ আছে যেটা রাষ্ট্র করে, সেই সরকার পরিচালনা করে, সেগুলো করবেন। কি করলেন আপনি? কয়েকশো ছাত্র, শতখানেক, ৩০০-৪০০ ছাত্র ঢুকে গেলে আপনি এইচএসসি পরীক্ষাটা বন্ধ করে দিলেন। তো ওই দিন থেকে তো শুরু হলো যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আর পুরা দেশটাতে আপনি ৫ই আগস্টের পর একটা মবতন্ত্র, আগে মগের মূল্য শুনছিলাম ছোটোবেলায়, মগদের দেখি নাই, বাট এবার এত বছর পরে সত্যি সত্যি এই ৫০-৬০ বছর পরে, মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এরকম মবতন্ত্র কিন্তু কোথাও দেখিনি। এই কিছু কিছু মারামারি হয়, ব্রাহ্মণবাড়ির এদিকে দুই পক্ষ, দুই গ্রামের লোক মারামারি করে, ওই হবিগঞ্জ আপনাদের ওদিকেও বেশ কিছু জায়গায় মারামারি হয়, এবং লাঠি সোটা নিয়ে, সুরকি টুরকি নিয়ে হয়। তো এইসব দেখছি, এবার পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কিছু মারামারি দেখছি। বাট এবার যে অবস্থার সৃষ্টি হলো, এবং এখানে সরকারের পুরোপুরি ব্যর্থ। আইন শৃঙ্খলা বাহিনীকে ওই যে নানান কাজে একজনের জন্য একরকম, আরেকজনের জন্য একরকম, নেতৃত্ব তো দিতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে আক্রমণ হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা নিহত হয়েছেন, পুড়িয়ে মারা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, এগুলো কি মামলাযোগ্য না? এগুলো তো আমলযোগ্য অপরাধ, এগুলো তো মামলা করতে হবে। আপনি তারা যে বাড়াবাড়ি করেছে এই জন্য তাদের বিরুদ্ধে মামলা হবে, তারা যে বেআইনি কাজ করছে, খুনাখুনি করছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। আবার তারা যে নিহত হয়েছেন সেটাও একটা মামলা হবে, তদন্ত হবে। আপনি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করেন না, করে এগুলোকে শোষ করেন। সেই কারণে হয় কি, পুলিশকে আপনি যে নেতৃত্ব দেওয়া দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন করা দরকার, হচ্ছে না। আপনি হঠাৎ করে যে আন্দোলনগুলোর কথা বললেন,
এই যে 2018 সালের যে গণকর্মচারী আইন আছে সেখানে হঠাৎ করে 79 সালের একটা মার্শাল অর্ডিন্যান্স, আপনি যেহেতু কোর্টে আছেন আপনি জানেন কখন হয়েছিল, 22 ফেব্রুয়ারি এটা জারি করা হয়েছিল। এটা একটা প্রেক্ষাপট ছিল এবং এটা খুব একটা ব্যবহার হয়নি ওই সময়। ব্যাংক কর্মচারীদের উপর কিছুটা ব্যবহার হয়েছে, কেন খুবই নাজুক অবস্থা ছিল। তারপরে কিন্তু আপনি এরশাদ আমলেও তো একটা স্বৈরাচার একটা সামরিক সরকার ছিল, তখনও ব্যবহার হয়নি। তখন কিন্তু ওই আইনের পরেও ওই আইন ব্যবহার না করে একটা ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুল করা হয়েছে, 79 কন্ডাক্ট রুলস, ওইটার ভিত্তিতে ডিসিপ্লিন অ্যাপিল রুলস করা হয়েছে। আপনি দেখেন এই যে গণকর্মচারীরা মানে যাদেরকে আমি মাঝে মাঝে চাকর বাকর বলি, কেন লোকজন তো রাজনীতিবিদরা বা আর কেউ কেউ এদেরকে চাকর বাকর হিসেবে ট্রিট করার চিন্তা করেনও তাই। তো তাদেরকে এই যে এই আইনটা নিয়ে 1985 সালের শৃঙ্খলা এবং আপিল বিধি নিয়ে খুব একটা কথা আমরা বলি নাই, কখনো বলি নাই, বিকজ পুরো আইনটা খুবই সুন্দর করে লেখা এবং পুরো আইনে আপনার সুরক্ষা আছে। আপনার কনস্টিটিউশনের 135 অনুচ্ছেদে বলা আছেন যে একদম গণকর্মচারীদের কথা বলছে যে কাউকে চাকরিচ্যুত করা যাবে না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ না দিয়ে তার কথা শুনতে হবে। তা আপনি এই যে 8 দিনের কথা প্রথমে শুনছিলাম, এখন 24 দিন, হঠাৎ করে এই আইনটার তো কোনো দরকার নেই, অপ্রয়োজনীয় কাজ। এনবিআরকে ভাগ করতে হতে পারে, হওয়া উচিত, এটা নিয়ে অনেক আলোচনা আছে এবং এটা অনেক দিন ধরে আলোচনা আছে। বাট আইএমএফ একটা চাপ দিবে বা ওয়ার্ল্ড ব্যাংক একটা চাপ দিবে, আমি সেটাই করব। এবং অ্যাটিচিউডটা খুব খারাপ লাগে যে আপনি কিছু করতেছেন এবং তারপরে আপনি খুব কঠিন হয়ে যাচ্ছেন, না এটা করতেই হবে, এটা না করলে মনে হয় যে বাংলাদেশ মানে ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, বাংলাদেশে মহাযজ্ঞ হয়ে যাবে। তো এনবিআরে আপনি 7 দিন 8 দিন ধরে কোনো কন্ট্রোল করতে পারছেন। আপনি বলছেন আন্দোলন শেষ হচ্ছে, এখন তো আজকের আন্দোলন হলো যে এনবিআরের চেয়ারম্যানকে ওখান থেকে যেতে হবে। কর্মচারীরা এই দাবিটা করছে, চেয়ারম্যান না যাওয়া পর্যন্ত তারা কাজ করবে না। আপনি সচিবালয়ে এই আইনটার কোনো প্রয়োজন ছিল না। 18 একটা আইন আছে, ডিসিপ্লিন আপিল রুল আছে। সরকারি কর্মচারীরা যদি কোনো বেআইনি কাজ করে, আমলযোগ্য অপরাধ করে, ক্রিমিনাল অফেন্স করলে আপনি তাকে বিচারের করতে পারেন। দুর্নীতি দমন আছে, সেখানে দুর্নীতি করলে তাকে ধরতে পারবেন। মানে কোথায় তাদেরকে ধরা যায় না। আর এই আইনটার সবসময় অপব্যবহার হয়েছে এবং এই আইনটার যদি ইতিহাসটা আমরা দেখি, সাধারণত কিছু সংখ্যক কর্মচারী লেভেলের লোকজনের উপর আইনটা প্রয়োগ করা হয়েছে, কোনো উপরের লেভেলের লোকের উপর আইনটা প্রয়োগ হয়নি। সো এই আইন অপপ্রয়োগ হবে এবং যেখানে সরকারের দরকার ছিল প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা, স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল করা, 54 ধারা সম্পর্কে একটা সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া, মানে যা যা কিছু ভালো কাজ করার দরকার ছিল সেগুলোতে পথে হাঁটেই নাই। এখন এমন এমন কাজ করতেছে যার কারণে জনমনে একটা সন্দেহ, অবিশ্বাস হচ্ছে যে এইসব কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, এইসব কি ইচ্ছাকৃতভাবে করে একটা আলোড়ন সৃষ্টি করা হচ্ছে যাতে নির্বাচন নিয়ে আমরা একটু কম কথা বলি।